ইয়ে মানে আচ্ছা বসছি। শ্রাবণ কথাটা বলে না বসে দাঁড়িয়ে থাকে। আবির ওদের খুব কাছে চলে আসে। নেহাও অনেক অবাক হয়, কারণ নেহা এ কদিন চিলেকোঠায় আবিরকে দেখেনি। আবির যখন ওদের সোজা আসে তখনই শ্রাবণ মাথাটা নিচু করে নেয়, যা সোহেল ফারিয়া খুব ভালোভাবেই খেয়াল করেছে। তাই সাথে সাথেই ফারিয়া বলে, ওই ছেলে দাঁড়া এখানে। আবির দাঁড়ায়, ঘুরে ওদের সবার দিকে তাকায়। শাওন দাঁড়িয়ে থাকার ওর দিকে আগেই চোখ চলে যায় আবিরের। শাওন একটু তাকিয়ে চোখ নামিয়ে নেয়, একদম চুপসানো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, যা বসে থাকা সবাই চোখ এড়ায় না। এই রকম বোকামার্কা ছেলের সামনে শাওন একদম চুপ হয়ে যায়। ব্যাপারটা সবার কাছে বেশ অবাকতা তৈরি করে। তাই ফারিয়া এসে আবিরের জামা টেনে ধরে বলে, এই ছেলে নিজের দিকে কখনো তাকিয়েছিস? কেন আপু? ওই তোর বড় বোন লাগি আমি, শালা আমাকে তোর আপু আপু লাগে? শাওন, তুমি ওকে দেখে চুপ হয়ে গেলে কেন? ফারিয়ার কথা শুনে শাওন আবিরের দিকে তাকায়। আবির শাওনের দিকে তাকাতেই শাওন আবারও মাথা নিচু করে নেয়। আসলে ওরকম খ্যাতমাক্কা ছেলের দিকে তাকাতেও তো ইচ্ছে করে না, তাই মাথা নিচু করে নিচ্ছি। শাওনের এমন জবাবে সবাই জোরে হেসে দেয়। আবিরও মুচকি হাসে। শাওন আবিরের দিকে তাকিয়ে হালকা করে হেসে দেয়। আবির আর দাঁড়ায় না, সোজা হনহন করে হেঁটে চলে আসে। আবির সেই ফুল গাছটার কাছে আসতেই খেয়াল করে মিন্নু মন মরা হয়ে বসে আছে। বাদামের গামলাতে অনেক বাদাম পড়ে আছে। আবির ওর পাশে গিয়ে বসে বলে, কিরে মিন্নু, তুই এভাবে বসে আছিস কেন? আবিরকে হুট করে এমনভাবে দেখবে মুন্না ভাবেনি। আবির প্রায় 1.5 মাস পরে ভার্সিটিতে এসেছে। মিন্নু প্রায় ধরেই নিয়েছিল আবির আর কোনোদিনও ভার্সিটিতে আসবে না। আবিরকে দেখা মাত্রই মিন্নু হুড়মুড় করে কেঁদে ওঠে। আবির কিছুটা ভ্যাবাচ্যাকা হয়ে তাকিয়ে আছে। কি হলো, তুই কাঁদছিস কেন? ভাইজান, আমার আফারে না পুলিশ কাকুরা ধরে নিয়ে গেছে। আবির কপাল কুঁচকে মিন্নুর দিকে তাকায়। মিন্নু আপার কথা শুনতেই বুকটা ছ্যাদ করে ওঠে। মিন্নু খুব করে কাঁদতে থাকে। আবির ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে? জানি না ভাইজান, আপার সাথে একবার দেখা হয়েছিল, আমায় কিছু বলে নাই। তাই পুলিশের কাছে আপা কাঁদতে কাঁদতে বলছিল কি করেছি আমি, রাতে তো বাড়িতে ফিরছিলাম, আমাকে কেন ধরে নিয়েছেন? পুলিশরা আপারে খুব গালি দিচ্ছিল দেখে আমি চলে আসি। আজ 4 দিন হলো আপার সাথে দেখা নাই, 4 দিন হলো আপারে ধরে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। জানো ভাইজান, আমি পুলিশদের পা জোরে ধরেছিলাম, কান্না করে দিয়েছিলাম, বলছিলাম আমার আপারে ছেড়ে দিতে, আমাকে ধরে রেখে দিন, ও কিছু করতে পারে না, আমার আপা অনেক ভালো একজন, ওকে ছেড়ে দেন। পুলিশটা আমায় জোরে লাথি মেরে বলছিল, তোর আপা তো একটা বেয়ে, রাত হলে বেগিরি করে বেড়ায়, শালা মা যা এখান থেকে, বেশি তেরামেয়ারি করলে না তোর বোনের সাথে তোকেও চালান করে দেব শালা, যা টাকা নিয়ে আয়, নইলে থানা মুখ হবি না বেটা হারামি। আবিরের দিকে তাকিয়ে কথাগুলো বলে মিন্নু। মিন্নুর ছলছল চোখে ঠিক আবিরের মুখের রং পাল্টে যাওয়ার দৃশ্যটা লক্ষ্য করেছে। মিন্নুর এমন রং পাল্টানোর মানেটা খুব ভালো করেই জানে। কেউ খুব রেগে গেলে মুখের এক্সপ্রেশন আর রক্তবর্ণ যেভাবে আসে তা মিন্নুর অচেনা নয়। আবির বলে, আছে, তুই বাসায় যা, তোর আপা বাড়িতে চলে আসবে। তাই যাব না ভাইজান, আম্মা আব্বা আপনার নিয়ে চিন্তা করছে, পাড়ার লোকেরা আমাদেরকে নিয়ে বাজে কথা বলছে, কি বলে? বলছে রেনি তো ভালো মেয়ে না, ও রাতের বেলা আকাম করে আসে, এখন পুলিশ ধরছে, কেউ ছাড়াবে না, বহুত টাকার ব্যাপার। জানো ভাইজান, আপারে না পুলিশগুলো খুব মারছে, আপার জামাটা ছেঁড়া দেখছি, মারের ছোটে সব কিছু যেন কেমন হয়ে গেছে। আপা কোনো কথা বলে না, খালি কান্না করে, আমরা গরিব বলে দেখতেও যেতে পারি না। কেন? জেলের মধ্যে নাকি ঢুকতে টাকা দেয়া লাগবে, গেটের লোক আমাদেরকে অনেকবার বলছে, আমিও টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার তা ঢুকতে দেয় না। আবিরের মুখের রং আরো পাল্টে যায়। জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, হাতটা মুঠ করে কয়েকবার নিজের পায়ে ঘুষি মারতে থাকে।
কেমন একটা অস্থিরতা কাজ করছে ওর মাঝে। মিন্নু ঠিক খেয়াল করেছে আবির বলে, পুলিশ কত টাকা লাগবে বলেছে পুলিশ? বলছে 1 লাখ টাকা লাগবে। আপারে আর দেখতে পাবো না ভাইজান। ধুর, বললাম তো আজকেই তোর আপা বাড়িতে ফিরবে। তবে দেখিয়ে দিবি আমাকে তোকে কোন পুলিশ লাথি মেরেছিল, আর কারাগারে কাউকে দেখতে পেলে টাকা দিতে হয় কে বলেছিল তাকেও দেখিয়ে দিবি। আর যে তোর আপাকে গালি দিয়েছিল তাকে দেখাতে পারবি তো? পারবো, খুব পারবো। মন চাইছিল হারামিগুলোকে ঘুষি মেরে আপারে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসি। ঘুষি মারলে কি কেউ বড় রকমের আহত হয়? জানি না, তবে কে ছাড়াবে আমার আপারে? মিন্নু, কেন আমি? আপনি টাকা কই পাইবেন? আপনি নিজে তো জামা কিনতে পারেন না, ময়লা জামা পরে আসেন। আপনার থেকে আমার জামাগুলো পরিষ্কার লাগে। রোজ আপা আমার জামা কেটে দেয়। এসব তোর ভাবতে হবে না, তুই খালি দেখিয়ে দিবি ব্যাস। ও আবির মুচকি হাসে। মিন্নুর দিকে তাকায় ও। মিন্নু একধাঁধা আশারূপ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির আর দাঁড়ায় না, মিন্নুর হাত ধরে গাছের নিচ থেকে টেনে নিয়ে আসতে থাকে। নেহাদের কাছে আসতেই নেহা বলে ওঠে, এই ছেলে, ওখানেই দাঁড়া। মিন্নুকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমার আপারে পুলিশ ধরে নিয়ে গেছে, তাই ভাইজান ছাড়াতে যাচ্ছে। মিন্নুর কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। কেবল শাওন মুখটা গম্ভীর করে সবার দিকে তাকিয়ে থাকে। আবির মিন্নুর হাত ধরে টান দিতে যাবে, তখনই নেহা বলে, এই যে নে তোর ব্যাগ। কি নোংরা! ব্যাগটা কি একটু পরিষ্কার করা যায় না? নিজে তো নোংরা, তার জিনিসপত্রগুলোও একরকম। আর হ্যাঁ রে মিন্নু, তোর আপাকে কেন পুলিশ ধরে নিয়ে গেছে? নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। জানি না আপা, আপারে রাতে পুলিশটা ধরছিল বাড়িতে আসার পথে। আচ্ছা বুঝলাম, নিশ্চয়ই তোর আপা কোনো সন্ত্রাসী বা নেশাজাত দ্রব্য বিক্রি করে কিংবা অবৈধ খারাপ কাজ করে। মানে রাতের বেলায় একটা মেয়ে। কখনো কারো ব্যাপারে সব কিছু সঠিকভাবে না জেনে নিজ সম্মুখে না দেখে কিছু বলা ঠিক না। হতে পারে আপনার সাথে কোনো একদিন এমনটা হলো, তাহলে কি তখন আমরা বলতে পারি না আপনি একজন দেহ? আবির কথাটা শেষ করতে পারেনি। ফারিয়া সাথে সাথেই এসে আবিরের গালে কষে একটা চর বসিয়ে দেয়। সোহেল আরিফ এসে আবিরের জামার কলার ধরে 2-4টে চর ঘুষি বসিয়ে দেয়। আবির মুচকি হাসে। ফারিয়া আবিরের দিকে একবার তাকিয়ে শাওনের দিকে ফিরে বলে, কি ব্যাপার, সবাই আমাকে বাজে কথা বলায় রিয়াক্ট করলো আর তুমি বসে আছো? মানে কিছু বুঝি না শাওন, তুমি ওকে চর মারবে এখনই? শয়তান ছেলেটা ভাবে কি? শাওন চুপসে যায়, কিছু বলতে যেও বলতে পারে না। ফারিয়া বেশ জোর করতে থাকে। শেষমেশ বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের জামার কলার ধরতে যায়। সবাই স্পষ্ট তাকিয়ে দেখে শাওনের হাত কাঁপছে, ফর্সা মুখটা কেমন যেন লাল হয়ে গেছে। কারো জামার কলার ধরতে এত ভয় কেউ পায় এর আগে কোনোদিনও দেখেনি। কিন্তু সেই দিনও ঠিক সবাই দেখেছিল ফারিয়া, নেহা, নাইমাকে রাস্তায় কিছু ছেলে টিচ করছিল বলে শাওন তাদেরকে খুব মেরেছিল। সবাই শাওনের এই রূপ দেখে বাহবা দিয়েছিল। কিন্তু আজ হঠাৎ করে যেন শাওন ভিজে বিড়াল হয়ে গেল। শাওন কিছু করতে যাবে, তখনই নেহা বলে, শাওন থামো, ছাড়ো ওকে। আর ফারিয়া, ও ঠিকই বলেছে, সব কিছু না জেনেই কারো ব্যাপারে কিছু বলা ঠিক না। হতেও পারে অন্য কিছু। আর মিন্নু, এ তোর বোনকে ছাড়াবে? নিজেই ঠিক মতো চলতে পারে না, তোর বোনকে ছাড়াবে? আচ্ছা যা, আমি আব্বুকে বলে 1 সপ্তাহের মধ্যে তোর বোনকে ছাড়ানোর ব্যবস্থা করছি। তারপর না হয় বলিস কি হয়েছিল। আবির মিনুর হাত ধরে ভার্সিটি থেকে বের হয়। একটা রিক্সা ডাকে আবির। ওরা দুজন রিক্সাতে উঠে যায়। উদ্দেশ্য পরিচিত জায়গা। কারাগারের সামনে এসে রিক্সা থেকে নামে ওরা দুজন। মিনু হাত ইশারা করে দেখিয়ে বলে, ভাইজান, ওই যে গেটের মুখে যে পুলিশটা বসে আছে, ওই আমারে ঢুকতে দেয় না, আমাকে গালি দিয়ে টাকা নিয়ে বার করে দেয়। আচ্ছা, কত টাকা নেয়? রোজ রোজ বাদাম বেচে 200-250 টাকা নিয়ে এখানে আসতাম। ওই লোকটা আমাকে আপার সাথে দেখা করাবে বলে টাকা নিয়ে নেয় পকেট থেকে, তারপর 2-4টে গালি দিয়ে আমাকে বার করে দেয়। আপা কেমন আছে জানি না ভাইজান। আবির মিন্নুকে কারাগারের মেন ফটকের সামনে যেতে বলে।
গেটের সামনে যে পুলিশগুলো থাকে তারা ভালো মতোই চেক করে ভেতরে প্রবেশ করতে দেয়, কিন্তু এই পুলিশওয়ালা এইভাবে মিন্নুর থেকে টাকা নিয়েছে সেটা বড় অন্যায়। মিন্নুকে দেখে পুলিশ নাসির মোল্লা বলে ওঠে, কি রে হেরামি, আবার আসছিস? তোকে না বলেছিলাম তোর বোনের সাথে দেখা হবে না, বের হ। মিন্নু একটু পেছনে ঘুরে আবিরের দিকে তাকায়। আবির মিন্নুকে ইশারা করে টাকার কথা বলে। মিন্নু পকেট থেকে টাকা বের করে নাসির মোল্লার পা জড়িয়ে ধরে বলে ওঠে, স্যার আমাকে যেতে দেন, আপনারা কতদিন হলো দেখি নাই। আপনার জন্য আজকে 500 টাকা আনছি, প্লিজ আপনি যেতে দেন। নাসির মোল্লা বাচ্চা ছেলের হাতে কচকচে 500 টাকার নোট দেখেই তাড়াতাড়ি তা কেড়ে নেয়। তারপর মিন্নুকে পা ছাড়তে বলে একটা চর বসিয়ে দিয়ে বলে, হারাম দাদা, টাকা কোথা থেকে চুরি করেছিস বল। টাকা চুরি করে নাই তো স্যার, আমি আফারে দেখবো বলে বাদাম বিক্রি করে আনছি। চুপ বেটা, তোর কথা আসতে হয় না, জটপট কেটে পড়, না হলে তোর কিন্তু জেলে ঢুকিয়ে দেব, তখন মা বাবার মুখ তো টের পাবি না, শালা বাঘ। আমি আপার সাথে দেখা করেই যাব। মিন্নুর গালে একটা চর বসিয়ে দেয় নাসির মোল্লা। তারপর কিছু সময় গালাগালি করতে থাকে। আবির কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। আবির ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসে। আবিরের পেছনে গিয়ে মিন্নু দাঁড়ায়। কি রে, তুই ওর পেছনে দাঁড়িয়েছিস কেন? স্যার, বাচ্চা একটা ছেলে, দূর থেকে দেখলাম আপনি ওর থেকে টাকা। ওই থাম থাম, টাকা মানে কি? সব কিছু স্যার প্রমাণ আছে। এখন যদি ভিতরে প্রবেশ করতে না দেন তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবির সহ মিন্নু ভেতরে প্রবেশ করে। 4-5 দিন হলো রানু আপাকে পুলিশ ধরে এনেছে, তাই তাকে কেন্দ্রিক কারাগারে আটকে রাখা হয়েছে। আবির মিন্নুর হাত ধরে হাঁটছে। হুট করে মিন্নু বলে ওঠে, ভাইজান, ওই যে ওই পুলিশটা আমারে আর আপারে গাড়ি দিয়েছিল, আমাকে লাথি মেরেছিল, ওই যে গাড়িতে উঠছে, মনে হয় আসামি আনছে এইখানে। আবির সেই দিকে তাকায়। ইয়াং একজন পুলিশ অফিসার পুলিশের জিপে উঠে চলে যাচ্ছে। আবির মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি তোর আপার সাথে দেখা করানোর ব্যবস্থা করছি। না ভাইজান, আমি আপারে দেখবো না। কেন রে? আমি আপারে এইখানে দেখতে পারবো না, আপারে বাড়িতে দেখবো। আমি আপারে বাড়িতে দেখতে চাই। ধুর পাগল, এখন দেখা করে আয়, দেখবি তোর বাড়িতে যাওয়ার আগেই তোর আপা চলে যাবে বাড়িতে। আপনি আমার খালি মিথ্যা কথা বলেন। আপা কি করে যাইব? টাকা লাগবে তো ছাড়াতে, আর আপনি কি করে ছাড়াবেন? আপনি নিজেই তো ঠিক মতো চলতে পারেন না। আমি দেখা করব না, চলো। বেশি কথা বলিস কেন? দাঁড়া, আমি সব তোর দেখার ব্যবস্থা করে আসি। আবির কারাগারের ভেতরে গাছের নিচে গিয়ে বসে। মিন্নু বোকার মতো কেবল আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ব্যবস্থা করার কথা বলে এখানে এসে বসে আছে দেখেই মিন্নু চুপ হয়ে গেছে। আবির পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। ইংলিশে কার সাথে যেন কি কথা বলে। মিন্নু হাঁ হয়ে তাকিয়ে থাকে। কথা বলা শেষ হলে আবির বলে, এখানে বসে থাক, পুলিশেরাই তোকে তোর আপার সাথে দেখা করাবে। আচ্ছা। ঠিক তাই হলো। কয়েক মিনিট পর দুজন পুলিশ ওদের দুজনের সামনে এসে দাঁড়ায়। মিন্নুকে? এই যে স্যার, আমি। তুমি মিন্নু? তোমাকে দেখে তো মিন্নু মনে হচ্ছে না। কেন স্যার? তোমার মতো সাধারণ একটা ছেলের জন্য ওপর থেকে ফোন আসাটা অস্বাভাবিক লাগছে। তোমার জন্য সরাসরি মেয়রের থেকে ফোন আসবে, ব্যাপারটা বুঝতে ভাবলাম তুমি হয়তো বিশাল কেউ, কিন্তু গায়ের পোশাক আমাদের ভাবনাটা পাল্টে দিয়েছে। যাই হোক, চলো, তোমার পরিচিত কে আছে, তার নাম ঠিকানা কি হয় সব বলে দেখা করে এসো। মিন্নু খুশিতে পুলিশদের সাথে যেতে থাকে। আবির বসে বসে মুচকি হাসতে থাকে। কয়েক সেকেন্ড পর বসা থেকে উঠে দাঁড়ায়। কেন্দ্রিক কারাগারের মধ্যে জায়গাটা বিশাল। বাইরে থেকে যতটা আকর্ষণীয় লাগে ততটা কঠিন জেলের ভেতরটা।
আবির পকেটে হাত গুজে কারাগার থেকে বের হয়। কাঁধে সেই ছেঁড়া ব্যাগ। ব্যাগে যা যা ছিল তা ঠিক মতো আছে কিনা আবির জানে না। চিলে কোঠায় ফিরে সে আগে ব্যাগটা চেক করবে, তারপর। বাবা, তুমি কি ছেলেটাকে বাসা থেকে তাড়াবে? শফিক সাহেব টিভির থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকায়। নেহা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শফিক সাহেবের দিকে। নেহা সোফাতে বসতে শফিক সাহেব বলে, কেন, ও তোর আবার কি করলো? অনেক বেশি জ্ঞান দেয়। আর তাছাড়া ও যে আমাদের বাসায় আছে সেটা নিয়ে আমার বান্ধবীরা হাসাহাসি করে। তো কেন? কেন আবার? দেখো না কেমন বাজে মার্কা ছেলে, পোশাকগুলোও কেমন, দেখলেই বমি বমি পায়। পোশাকে কি আসে যায়? আর ছেলেটা তো নিজে থেকে কখনো কারোর সাথে আগ বাড়িয়ে কিছু বলে না, চুপচাপই তো থাকে। তুমি কি করে জানো ওর ব্যাপারে এত কিছু? শফিক সাহেব এবার ভ্রু কুঁচকে তার মেয়ের দিকে তাকায়, তারপর আবারও মুচকি হেসে বলে, বাহরে, আমাদের বাসায় থাকে, তার ব্যাপারে খোঁজ না রাখলে হয়? চান্দুটাকে কোথা থেকে পেয়েছো? বিরক্তিকর একটা ছেলে। ওরকম ছেলে তো আমার পছন্দ। হ্যাঁ, পছন্দ তো থাকো, ওকে নিয়ে একেবারেই রেখে দিও, যত সব ফালতু একটা ছেলে। শফিক সাহেব হাসতে থাকে। মেয়ের এমন রাগি রাগি মুখটা শফিক সাহেবকে যেন আরো হ্যাপি করে দেয়। কিন্তু শফিক সাহেবের এমন হাসির কারণ নেহা ঠিকই বুঝতে পারছে না। আবির ছাদে দাঁড়িয়ে আছে। আজকের আকাশটা কেমন বেমানান লাগছে। আজ আসুক মুক্ত নীল আকাশ তোমার কাছে, আজ গায়ে লাগুক না হয় চাঁদের ওই চোষণা, উঠুক আজ ঝিকিমিকি চাঁদের সঙ্গী অগণিত তারা, বয়ে যাক না আজ রাতের বসন্তের হাওয়া। খট করে একটা শব্দ হয়। আবির সেই শব্দের দিকে তাকায়। নেহাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ও। আবির নেহাকে দেখে চিলে কোঠার ঘরে চলে যেতে প্রস্তুত হয়। তখনই নেহা বলে, এই ছেলে শুনুন, হুম, আপনার সমস্যা কি? দেখুন, ভার্সিটিতে অনেকেই থাকে, তাই আপনার সাথে কথা বলতে পারি না। আপনাকে যেটা সব সময় বলতে চাই, আপনি যাচ্ছেন না কেন আমাদের বাড়ি ছেড়ে? আবির কিছু বলে না, চোখটা একটু বুঝে নিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। তারপর মুখে এক মুচকি হাসি নিয়ে বলে, তুই একটা ছাগল, বুঝছিস? দাঁড়া, কাল ভার্সিটিতে যেয়ে তোকে এত পরিমাণে রাগ করব, তখনই বুঝবি মজা কাকে বলে। নেহার কথাগুলো বলেই হনহন করে চলে গেল। আবির রাতের আকাশের দিকে তাকায়। কেমন যেন মোহনীয় লাগছে আকাশটাকে আজ। ফিরফিরে বাতাস বইছে, মনের মাঝে স্মৃতির ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে। আবির কিছু দূষিত স্মৃতিগুলো মনে করে হেসে ওঠে। আবির পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। গেট থেকে কয়েক পা এগোতেই কোথা থেকে পরপর কয়েকটি ডিম এসে তার সারা গায়ে পড়তে থাকে। আবির বোকার মতো দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। চোখ আটকে যায় কিছুটা দূরে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে হাসছে। আবির সবাইকে খুব ভালো করেই চেনে, তবে একটা ছেলেকে সে এর আগে কোনোদিনও দেখেনি। বলিষ্ঠ দেহ, চুলগুলো ঠিক মতো করে ছাড়া। সবার আগে ছেলেটি দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে সোহেল, আরিফ, নাইমা, ফারিয়া, তিন্নি, তিশা, নেহা আর শাওন। আর ওরা সবাই আবিরের গায়ে ডিম ছুঁড়ে মারছে। আবির কোনো রকমে নিজেকে সামলে এগিয়ে যেতে থাকে। ওদের কাছে আসতেই নেহার ডাক দেয়, ওই চান্দু, এদিকে আয়। আবির সেই দিকে একবার তাকিয়ে সোজা চলে যেতে থাকে। আবিরের এমন আচরণে সবাই অবাক হয়, যার ফলে দৌড়ে সবাই আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। নতুন ছেলেটা আবিরের কলার চেপে ধরে বলে, তোকে না দেখেছি আমরা, চলে যাচ্ছিস কেন? আরে শিহাব, বুঝিস না ছেলের ভাব হয়েছে। তাই নাকি? তাহলে চল ভাবতে একটু কমিয়ে দেই। কি করবি? কি করা যায়? চল বেটাকে ক্যান্টিনে পিছনে নিয়ে গিয়ে জামা কাপড় খুলে মেয়েদের ইয়েগুলো পরিয়ে দেই। ওই ইয়ে কি রে হারামি, মারছিনস? আরে বুঝিস না, মেয়েরা ছোট ছোট ভিতরে যা যা পড়ে সেই সব। শয়তান তোর মার হবে, এসব তুই জানিস কি করে? শালা তোকেও এটার সাথে ওগুলো পরিয়ে দেবো। সবাই হাসতে থাকে। নেহা আর শাওন দুজনে দাঁড়িয়ে আছে। নেহার মুখে হাসি, তবে শাওন গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির একবার নেহার দিকে তাকায়। নেহা আবিরের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির বুঝে যায় সবকিছু নেহার প্ল্যান। আবির মুচকি হাসে। সিয়াব, মেয়েদের কাপড়গুলো কই পাবো এখন? হ্যাঁ তাই তো, তাহলে চল বেটাকে দিয়ে আজ অন্যরকম র্যাক করা। কিরকম? ওই যে একটা মেয়ে আসছে, দেখেছিস? শিহাবের কথা শুনে সবাই মেন গেটের দিকে তাকায়। মাথায় স্কার্ফ গোল করে বাঁধা,
বোরখা পরা একটি মেয়েকে আসতে দেখে। কিরে ওই বোরখা পরা মালটা নাকি? নতুন মনে হচ্ছে।